নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো পরীক্ষায় নাম্বার বাড়ানোর কৌশল। অর্থাৎ আমরা অনেকেই প্রচুর লিখি, কিন্তু পরীক্ষা যখন ফলাফল বের হয় তখন কিন্তু আমরা দেখি যে ফলাফলে আমাদের নাম্বার কিন্তু মন মতো হয় না। একটা অধরা বা খুবই খারাপ অবস্থা তৈরি হয় তখন, যে নাম্বারটা এতটা খারাপ হওয়ার ফলে। এজন্য আমরা প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করি যে কিভাবে এই পরীক্ষার খাতায় যখন আমরা লিখব, কিভাবে লিখব এবং খাতাটাকে কিভাবে সাজাবো, এবং তাহলে আমরা পরীক্ষার যখন ফলাফল বের হবে সেক্ষেত্রে আমরা কতটা বেশি নম্বর পাবো বা সবার থেকে কতটা এগিয়ে থাকতে পারবো, সেটা নিয়েই কিন্তু আজকে আমাদের মূল আলোচনা। কারণ আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থী বা ছাত্রছাত্রীরা খুব কষ্ট করে সারা দিনরাত পড়াশোনা করে, কিন্তু পরীক্ষার ফলাফলের পর তারা হতাশ হয়ে পড়ে। তাহলে এটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা শুরু করছি। কিন্তু ১ম এই বলে রাখি, আলোচনা শুরুর আগে তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আশা করি তোমাদের পরবর্তীতে এবং বর্তমানে এবং ভবিষ্যতেও তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুবই কাজে লাগবে। এবং এর পাশাপাশি এটাও তোমাদের বলি যে ভিডিওটি যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু অনেক বিষয় তোমরা বুঝতে পারবে না। অর্থাৎ অনেকগুলো বিষয় কিন্তু তোমাদের অজানা হয়ে যাবে। এজন্য পরবর্তীতে যখন পরীক্ষা দেবে তাহলে কিন্তু সেই একই রকম আবার ফলাফল আসবে। অর্থাৎ তুমি কষ্ট করে সারা দিনরাত পড়াশোনা করবে, কিন্তু দেখবে আরেকজন তোমার থেকে অনেক কম পড়েও কিভাবে অনেক বেশি নাম্বার পেয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তোমার খুবই খারাপ লাগবে। এজন্য আমরা চেষ্টা করছি যে তোমাদেরকে এই ধারণাটা দেয়ার, যে কঠোর পরিশ্রমের পাশাপাশি যেমন ভালো নাম্বার পাওয়া যায়, সেরকম কঠোর পরিশ্রম না করেও স্বল্প পরিমাণ পড়ে অর্থাৎ স্মার্ট ওয়ার্কের মাধ্যমে বা স্মার্ট স্টাডির মাধ্যমে কিভাবে খুব ভালো নাম্বার তুমিও পেতে পারো, তারই একটা পথ আজকে আমরা আলোচনা করব। তাহলে শুরু করি প্রথমেই। প্রথমেই বলি, আমরা যখন পরীক্ষায় লেখালেখি করি, প্রথমেই কিন্তু আমি যদি নবম শ্রেণী অথবা কলেজ অথবা মাধ্যমিক, দ্বাদশ শ্রেণী যে ক্ষেত্রেই হোক, আমি বড় প্রশ্ন নিয়ে যদি আলোচনা করি, প্রথমেই আমরা দেখব যে ১ বা ২ নম্বরের শর্ট প্রশ্ন থাকে। তো সেই ১ বা ২ নম্বরের শর্ট প্রশ্নগুলো লেখার ক্ষেত্রে আমরা অনেকেই দেখি খুবই একদম স্বল্প পরিসরে একটা জায়গার মধ্যে খুব ঘিজিঘিজি করে লেখে। তা এরকমভাবে না লিখে তাদেরকে একটু ফাঁকা, ফাঁকা করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু উত্তরগুলো সাজিয়ে লিখতে হবে। আর এক্ষেত্রে কিন্তু তাদেরকে নাম্বারিং গুলো একদম সঠিকভাবে দিতে হবে। প্রতিটি প্রশ্ন যে রয়েছে, প্রতিটি প্রশ্নের কিন্তু নাম্বারিং সঠিকভাবে তাদেরকে করতে হবে। তারপর যদি আমরা দেখি যে ২ নম্বরের যে প্রশ্নগুলো থাকবে, ২ নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব যে পরবর্তী পৃষ্ঠাতে যখন লেখা হবে, অবশ্যই তোমরা যদি পৃষ্ঠা ভাঁজ করে লেখো তাহলে খুবই সুবিধা হবে। তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু বাড়তি অনেকগুলো পেজ বাড়িয়ে দিতে পারবে। আর তুমি যদি মার্জিন টেনে করো তাহলে হয়তো তোমার অনেক সময়ও লাগতে পারে। আর সেক্ষেত্রে তোমার যখন রানিং পরীক্ষা হবে, তোমার যখন পেজের প্রয়োজন হবে, সেই পেজটাতে কিন্তু তুমি তখন মার্জিন করতে গেলে তোমার কিন্তু সময়ের অনেক অপচয় ঘটে যাবে। এক্ষেত্রে কিন্তু তোমার লেখার যে একটা স্রোত ছিল বা লেখার যে একটা স্পিরিট ছিল, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। অর্থাৎ তুমি কিন্তু অনেকটাই বাধা পেয়ে যাবে তোমার লেখা, যে রানিং লেখাটা হচ্ছিল সেখান থেকে। সেজন্য তোমাকে অবশ্যই পৃষ্ঠাটা ভাঁজ করে লিখতে হবে। তাহলে ভাঁজ করে কিভাবে লিখতে হবে সেটা আমরা বলে দিই। ১ম এই তুমি তোমার যে পৃষ্ঠাটা দেবে পরীক্ষার হলে, সেই পৃষ্ঠাটার চারদিকটা ভাঁজ করে নেবে মুড়িয়ে। সোজা উল্টো এরকমভাবে। তাহলে দেখবে একটা চারকোনা আকৃতির বক্স তোমার মাঝখানে তৈরি হয়ে যাবে খাতায়, এবং তুমি সেক্ষেত্রে সেখানেই কিন্তু লিখতে পারবে। আরেকটা বিষয় বলি, যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মার্জিনের বাইরে ছাত্রছাত্রীরা প্রশ্ন নং দিয়ে থাকে। সেক্ষেত্রেও বলি, মার্জিনের বাইরে কিন্তু কখনোই কেউ প্রশ্ন নং দেবে না। সবসময় মার্জিনের ভেতরেই প্রশ্ন নাম্বার দিতে হয়, এবং সবাই চেষ্টা করবে মার্জিনের ভেতরেই প্রশ্ন নং দেওয়ার। শুধু তাই নয়, আরেকটা বিষয় বলি, মার্জিনের ভেতরে যেমন প্রশ্ন নং তোমরা দেবে, তার পাশাপাশি প্রতিটা উত্তর করার পর ১ বা ২ নম্বরের ১ লাইন বা ২ লাইন ফাঁকা রেখে তারপরে কিন্তু আরেকটা প্রশ্নের উত্তর করবে। তাহলে জিনিসটা স্পষ্ট হবে, দেখতেও সুন্দর লাগবে এবং পৃষ্ঠাটাও কিন্তু তোমাদের ধীরে, ধীরে বাড়তে থাকবে। ঠিক অনুরূপভাবে আমি যদি নবম শ্রেণীর ইতিহাস নিয়ে আলোচনা করি, দেখব আমরা ১, ২, ৪ আর ৮ নম্বরের প্রশ্ন আছে। ধরো প্রথমেই কোনো একজন শিক্ষার্থী ১ নাম্বারের ৮ টা অথবা ৭ টা প্রশ্ন সে অ্যাটেন্ড করল। দেখা গেল সেটা বিভাগ ক অথবা ১ নাম্বার গ্রুপে আছে। সে যখন লিখবে, লেখার পরে পরবর্তী পৃষ্ঠাতে আবার কিন্তু তাকে যখন ২ নাম্বারেরটা করবে অবশ্যই নাম্বারিং কিন্তু দেবে। আমরা অনেককেই দেখেছি হয়তো উত্তর লিখে ফেলছে, সে বুঝতেই পারছে না। এক জায়গা থেকে বলছে যে, "এখান থেকে ৩ টি প্রশ্নের উত্তর দাও।"
সে সেখান থেকেই ৪ টি প্রশ্নই লিখে ফেলেছে অথচ সে নাম্বারই দেয়নি। সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি না। এজন্য আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো একটু নজরে রাখতে হবে। তাহলে কিন্তু আমরা অনেকটা নির্ভুলভাবে লেখাগুলো খাতায় পেশ করতে পারবো। আর এর ফলে কিন্তু এক্সামিনার যিনি খাতা দেখবেন তিনিও কিন্তু যথেষ্ট ভালোভাবে তোমার খাতাটাকে দেখার চেষ্টা করবেন। কেননা যদি লেখা পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং নাম্বারিং যদি সঠিক হয় তাহলে যারা খাতা দেখেন তাদেরও সুবিধা হয় এবং তারা খুব মনে, মনে খুশি হয়। এজন্য এই বিষয়টাও মাথায় রাখতে হবে। এবার অনেকেই তোমরা বলেছো যে বড় প্রশ্ন তাহলে কি করে লিখব? এক্ষেত্রে সেটাও তোমাদের বলি যে একটা ৪ নাম্বারের যখন বড় প্রশ্ন তোমরা লিখবে, অবশ্যই মনে রাখবে সেই প্রশ্নটা কিন্তু ন্যূনতম যাতে ২.৫ পৃষ্ঠার বেশি হয়। এবার তোমরা হয়তো বলতেই পারো যে, "স্যার আমাদের তো ১৪ দফা শর্ত যেটা উড্রো উইলসনের অথবা ১৪ দফা নীতি আছে, ওখানে তো ১৪ টা নীতি আছে তাহলে লিখলে ওটা কি করে ২.৫ পেজ যাবে?" আচ্ছা, এ প্রসঙ্গে বলি যখন তোমরা ধরো ওইটাই লিখবে, ধরো টিকা আকারে আসলো উড্রো উইলসনের ১৪ দফা নীতি বা শর্ত। তখন কিন্তু ১ম এই বলি তোমাদের একটা ইন্ট্রোডাকশন তোমাদের দিতে হবে অর্থাৎ ভূমিকা। ভূমিকাটা তোমরা এমনভাবে লেখার চেষ্টা করবে যাতে ওই ভূমিকাটায় পৃষ্ঠাটার আর্ধেকের বেশি পেজে চলে আসে। ঠিক তারপর তোমরা একটা নেক্সট প্যারা করে লিখতে পারো যে উড্রো উইলসনের ১৪ দফা নীতি বা শর্তগুলি হলো একটু স্পেস দিলে, আবার একটু ফাঁক রেখে আবার নিচে প্রথমত দ্বিতীয় করে এরকমভাবে কিন্তু ১৪ টা শর্ত যদি তোমরা লেখো, দেখবে এটাই কিন্তু তোমাদের ২ পাতা পাস হয়ে যাবে। যদি ১ লাইন করেও থাকে তোমরা ১ লাইন করে ফাঁকা দেবে একেকটা লেখার পর। ঠিক তারপরেই যখন শেষ হবে তোমরা আবার এটার একটা মূল্যায়ন লিখে দেবে। এবার মূল্যায়ন লিখলে অটোমেটিক্যালি এটা দেখবে তোমার ৩ পাতা এমনকি ৩ পাতা ক্রসও করে গেছে। যখন একটা ৪ নাম্বার প্রশ্নমানের উত্তর তোমরা লিখবে, যদি সেটা ২.৫ থেকে ৩ পাতার বেশি হয়, তাহলে অবশ্যই মনে রাখবে তুমি কিন্তু ৩ এ ৩ ই পাবে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে তোমরা খুব সহজেই কিন্তু অনেকটা এগিয়ে থাকতে পারবে। এবার আসি ৮ নাম্বারের প্রশ্নে। অনেকেই জিজ্ঞেস করেছো যে ৮ নাম্বারের প্রশ্ন কি করে লিখব? দেখো ৮ নাম্বারের প্রশ্ন লেখার জন্য কোনো জাদুর প্রয়োজন নেই অথবা প্রচুর অযথা ভুলভাল পৃষ্ঠা ভরিয়েও লাভ নেই। একটা ন্যূনতম তোমাদের নবম-দশম শ্রেণী অনুযায়ী একটা ৮ নাম্বারের প্রশ্নমানের জন্য উত্তর করতে গেলে ন্যূনতম তোমাকে ৫ থেকে ৫.৫ পাতা কিন্তু লিখতে হবে। এবার তুমি যদি বলো যে, "স্যার আমরা তো এখন বাচ্চা আছি, এখন এই বয়সে আমরা ৫.৫ পাতা কি করে লিখব?" দেখো পৃষ্ঠা ভরানোর বিভিন্ন কৌশল আছে। আজকে কিন্তু আমি তোমাদের সাথে সেটাই আলোচনা করছি। তা তোমাদের মনে রাখতে হবে যে শুধুমাত্র আমি প্রচুর গাধার মতো লিখলাম তাহলেই হবে না। এই পৃষ্ঠাটাকে ভরানোর একটা কৌশল তোমার রাখতে হবে। তার জন্য যে বিশাল বড়, বড় করে অক্ষর লিখেও পৃষ্ঠা ভরাতে হবে তেমনও কিন্তু নয়। তুমি যখন একেকটা প্যারা লিখবে, তোমাদের অধিকাংশ যদিও পয়েন্ট করে লিখতে হচ্ছে। যারা প্যারা করে লিখছো তো ভালো, যারা পয়েন্ট করে লিখছো তাদের জন্য খুবই ভালো। যারা ধরো পয়েন্ট করে লিখছো, ১ম এই একটা ভূমিকা কিন্তু প্রতিটা প্রশ্নেরই চেষ্টা করবে দেয়ার। আর তোমাদের আরেকটা জিনিস বলে দিই, হয়তো পরে আমিও ভুলে যেতে পারি। তা সেজন্য তোমাদের বলে দিই, প্রতিটা বড় প্রশ্নের ক্ষেত্রে তোমরা কিন্তু চেষ্টা করবে ১ টা থেকে ২ টো ঐতিহাসিক কোটেশন দেয়ার। কোন ঐতিহাসিক এটার সম্পর্কে কি বলেছেন? এরকম ধরনের একটা কিন্তু কোটেশন দেয়ার চেষ্টা করবে। তাহলে কিন্তু তোমাদের নোটের স্ট্যান্ডার্ডিটি বা নোটের যে মানটা রয়েছে সেটা কিন্তু আরো অনেকটাই বেড়ে যাবে এবং সেটাও স্যারদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং তুমিও কিন্তু অন্যদের চাইতে এমনিতেই খুব একটা বেশি নাম্বার যেটা তুমি পেতে না, সেটা কিন্তু তখন আল্টিমেটলি এমনিই তুমি পেয়ে যাবে। কেননা যখনই তুমি একটা লেখার মধ্যে কোটেশন দেবে, তখনই কিন্তু তোমার নোটের স্ট্যান্ডার্ডিটি মানটা অনেকটাই বেড়ে যাবে। তাই এটাও কিন্তু তোমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। তাই তোমরা যখন ৮ নাম্বারের প্রশ্ন লিখবে ১ম এই ভূমিকা লিখে পয়েন্টগুলো লেখার পরে ১ লাইন অথবা ২ লাইন করে ফাঁকা দিয়ে আবার পরের পয়েন্টগুলো লিখবে। এরকমভাবে তোমরা যদি গ্যাপিং করে লিখতে থাকো তাহলে দেখবে আল্টিমেটলি তোমরা যদি একটা ৮ নাম্বার বড় প্রশ্নের কোনো কিছু যদি আসে যে কারণ ফলাফল লেখো, দেখবা তোমাদের ন্যূনতম ৬ পেজ হয়ে গেছে। ঠিক আমি যেইভাবে বললাম এইভাবে তোমরা যদি লেখো। তাহলে তোমরা বুঝতেই পারছো যদি এইভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো করে আসো, তাহলে কিন্তু তোমরা অনেকটাই বেশি নাম্বার পেয়ে এগিয়ে থাকবে। শুধু তাই না, ভূগোলের ক্ষেত্রেও যদি আমি যাই দেখবে ১ আছে, ২ নাম্বার আছে, ৩ নাম্বার, ৫ নাম্বার। এবার ৫ নাম্বারের ক্ষেত্রে যাদের অঙ্ক রয়েছে, যারা অঙ্কটা করবে, তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তারা নির্ভুল করার চেষ্টা করবে। অনেকেই দেখেছি অঙ্ক মুখস্থ করে চলে যাও। হ্যাঁ, সেটা যদি সেক্ষেত্রে একই নাম্বার পড়ে যায় তাহলে করতে সুবিধা হয়। কিন্তু একটু চেঞ্জ করে দিলে তখন একটু অসুবিধা হবে। কিন্তু তুমি যদি একটু বুঝে যাও তাহলে অবশ্যই তুমি সেটা পারবে। অঙ্কটা করতে পারলে তোমরা কিন্তু ৫ এ ৫ ই পাবে। এবার বড় প্রশ্ন ৫ নাম্বার কি করে লিখতে হবে সেটা বলার আগে ৩ নাম্বারটা একটু বলি। দেখো অধিকাংশ ক্ষেত্রে ৩ নাম্বারে তোমাদের কিন্তু ভূগোলের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। তাই পার্থক্যগুলো করার ক্ষেত্রে কিন্তু খুব মনোযোগ সহকারে তোমাকে করতে হবে। সাপোজ একটা প্রশ্ন আসলো
গিরিজনী আলোড়ন এবং মহীভাবক আলোড়নের মধ্যে পার্থক্য লেখো। তুমি তখন করতে নিয়ে তুমি দেখা গেল ৩ নাম্বারে আছে বলে তুমি ৩ টে পার্থক্য লিখে আর লিখলে না। তুমি বলতেই পারো যে আমি ৩ টে লিখেছি আমি ৩ পেয়ে যাবো। কখনোই তুমি কোনোদিনই পাবে না। ন্যূনতম ৩ টে পার্থক্য মানে যদি তুমি লেখো তাহলে কখনোই তুমি নাম্বার পাবে না এবং ৩ পাওয়ার জন্য কিন্তু তোমাকে ন্যূনতম ৬ টা পার্থক্য লিখতে হবে। দেখো ৩ নাম্বারের পার্থক্য লেখার জন্য কিন্তু তোমাকে যে ৩ পেতেই হবে তার জন্য কিন্তু ৬ টা পয়েন্ট তোমাকে লিখতেই হবে। এবার তুমি হয়তো ভাবতেই পারো যে কি করে লিখবো? দেখো আমি তোমাদের একদম সহজ একটা উপায় বলি যে ৩ টে পার্থক্য কিন্তু একদম ন্যূনতম ভাবেই তোমরা লিখতে পারো। যেমন ধরো একটাই ১ম এ কোনো কিছুর সংজ্ঞাটা তুমি লিখে দিলে, সেটার একটা উদাহরণ দিলে এবং সেটার একটা চিত্র। এখানেই কিন্তু তোমাদের ৩ টে পার্থক্য হয়ে গেল। আর ২ টো তোমরা এমনিই মনে রাখতে পারো। তোমরা বৈশিষ্ট্য মনে রাখলেই কিন্তু পার্থক্য তোমরা করতে পারবে। তাহলে বুঝতেই পারছো পার্থক্যটা করা কিন্তু খুবই সহজ। আর এই প্রসঙ্গে আরেকটা ভালো জিনিস বলি তোমাদের। সাপোজ তোমাদের ভঙ্গিল পর্বতের মহীখাত অথবা পাত সঞ্চালন তত্ত্ব বা তোমাদের সঞ্চয়ের কার্যে গঠিত ভূমিরূপ অথবা মালভূমি এই ধরনের প্রশ্নগুলি যদি আসে, অবশ্যই কিন্তু তোমরা লেখার পাশাপাশি চিত্র অবশ্যই দেবে। দেখো কোথাও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে লেখাই থাকবে না যে এগুলি চিত্র সহকারে দেখাও। কিন্তু সেক্ষেত্রেও তুমি যদি চিত্রগুলো এঁকে দেখাও, তাহলে কিন্তু তুমি একটা বাড়তি অ্যাডভান্টেজ বা সুবিধা পেয়ে যাবে। এই বিষয়গুলো আমরা দেখেছি অধিকাংশ ছাত্রছাত্রীরা কিন্তু করে না। এক্ষেত্রে তারা কিন্তু সঠিক উত্তর লিখে অনেক কম পায়। যেমন আমি একটা উদাহরণ দিই তোমাদের, তোমারই কোনো একটা বন্ধু হয়তো সে খুব পড়াশোনায় ভালো। সে একটা পার্থক্য ৬ টা পয়েন্ট লিখেছে। তার মধ্যে ৪ টে পয়েন্টের মধ্যে তার একটা আছে সংজ্ঞা, একটা উদাহরণ এবং একটা ছবি। আর সেই একই পরীক্ষা দিয়েছো তুমি ৪ টে পয়েন্ট লিখেছো। কিন্তু তুমি কোনো ছবিও লেখোনি, কোনো উদাহরণও লেখোনি। কিন্তু তুমি ও যা লিখেছে সবই লিখেছো। সেক্ষেত্রে কিন্তু সে ৩ পাবে ৩ এ কিন্তু তুমি কিন্তু ৩ এ ২ পাবে। তাহলে বুঝতে পারছো যে প্রতিটা যে লেখার উপরে কিন্তু নাম্বার নির্ভর করছে তোমার। তার জন্য খাতাটাকে কিন্তু সেইভাবে তোমাকে সাজাতে হবে এবং পরীক্ষায় নম্বর বাড়ানোর জন্য কিন্তু তোমার খাতা সাজানোর কৌশলটাও জানা দরকার। এবং এই খাতা সাজানোর কৌশল তুমি যদি জানো, তাহলে অবশ্যই তোমার পরীক্ষার রেজাল্টের পর কিন্তু তুমি এমনিতেই বুঝে যাবে যে নাম্বার কিভাবে বাড়ছে। আর এটাও বলি তোমরা যারা নতুন আছো যদি আমার এই নম্বর বাড়ানোর গোপন কৌশল বা ট্রিক্সটা শিখে থাকো অথবা এখান থেকে শুনে পরবর্তীতে এপ্লাই করে থাকো, অবশ্যই তাহলে তোমরা পরীক্ষার পর আমাকে জানাবে যে তোমাদের কতটা কার্যকরী বা উপকারী হয়েছে। তাহলে কিন্তু আমিও খুব খুশি হব। আর তোমাদেরকে এই এত ভালোভাবে বোঝালাম, তোমরা যদি একটু বুঝে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করো এবং যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো।